আসসালামু আলাইকুম। সাপ্তাহিক শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আরেকটি ট্রেডিং উইক শেষ হলো। গত সপ্তাহে আমরা বলেছিলাম 5,900 লেভেলের উপরে বায়ার্স নিজেদের অবস্থান ধরে রাখতে পারে কি না, সেটাই হবে মার্কেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই সপ্তাহে মার্কেট সে পরীক্ষার মুখোমুখি হয়েছে। সপ্তাহের শুরুতে বায়ার্স 5,900-র উপরে অবস্থান ধরে রাখতে সক্ষম হলেও সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে আমরা দেখেছি শক্তিশালী প্রফিট বুকিংয়ের কারণে ডিএসিএক্স আবার 5,804 পয়েন্টে অর্থাৎ 5,900-র নিচে কিন্তু আমরা আজকে ক্লোজ করতে দেখেছি। এই সপ্তাহের ক্লোজটা হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই একটি হেলদি পুলব্যাক, নাকি বায়ার্স সাময়িকভাবে মোমেন্টাম হারাতে শুরু করেছে? আজকের ভিডিওতে আমরা শুধু ইন্ডেক্স দেখব না, দেখব গত সপ্তাহের অ্যানালাইসিস কতটা বাস্তবের সঙ্গে মিলেছে, লিকুইডিটি এখন কি বলছে, স্মার্ট মানি কোথায় যাচ্ছে, কোন সেক্টর এখনও মার্কেটকে নেতৃত্ব দিচ্ছে, এবং আগামী সপ্তাহে কোন লেভেলগুলোর দিকে আমি সবচেয়ে বেশি নজর রাখব। তাহলে চলুন ভিউয়ার্স, শুরু করি আজকের উইকলি স্কোর কার্ড দিয়ে। ড্যাশবোর্ডের দিকে তাকালে কয়েকটি বিষয় খুব পরিষ্কারভাবে চোখে পড়ছে। সপ্তাহ জুড়ে 5,900 রেজিস্ট্যান্স বারবার পরীক্ষার পর শেষ পর্যন্ত ডিএসএক্স 5,804 পয়েন্টে ক্লোজ করেছে। এর মানে মার্কেট কিছুটা কুলিং ফেজে প্রবেশ করেছে। তবে আমি এটাকে এখনই ট্রেন্ড চেঞ্জ বলছি না, কারণ উইকলি স্ট্রাকচার এখনও ইতিবাচক রয়েছে। এই সপ্তাহে টেক্সটাইল সেক্টর নেতৃত্ব ধরে রেখেছে, আমরা দেখেছি। ইন্স্যুরেন্স সেক্টরেও কিন্তু অংশগ্রহণ ছিল ইতিবাচক। অন্যদিকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর তুলনামূলকভাবে দুর্বল ছিল। আরেকটি বিষয়, টার্নওভার কিছুটা কমে এসেছে। এটা দেখাচ্ছে বায়ার্স এখন রেজিস্ট্যান্সের কাছাকাছি কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে। তাই আমার কাছে এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রেকআউটের পরে মার্কেট কীভাবে নিজেকে ধরে রাখছে। তো সংখ্যাগুলো তো দেখলাম, কিন্তু এই সংখ্যাগুলোর পেছনের গল্পটা কি? চলুন প্রথমে দেখি গত সপ্তাহে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম মার্কেট বাস্তবে সেগুলো কতটা অনুসরণ করেছে। তো গত সপ্তাহে আমরা তিনটি বিষয়কে বেশি প্রাধান্য দিয়েছিলাম। প্রথম যেটা ছিল 5,900 রেজিস্ট্যান্স জোন, আমরা বলেছিলাম এই লেভেলে প্রফিট বুকিং আসতে পারে। বাস্তবে ঠিক সেটাই কিন্তু হয়েছে। ইন্ডেক্স কয়েকবার 5,900-র কাছাকাছি গিয়েও সেই রেজিস্ট্যান্স অতিক্রম করতে কিন্তু পারেনি। তবে আমার কাছে সবচেয়ে ইতিবাচক বিষয় হলো এই পুলব্যাকের মধ্যেও মার্কেট বড় ট্রেন্ড কিন্তু এখনও ধরে রেখেছে। আর দ্বিতীয় বিষয় ছিল লিকুইডিটি। আমরা বলেছিলাম ট্রেন্ড শক্তিশালী রাখতে মানি ফ্লো ধরে রাখা জরুরি। আজ টার্নওভার কিছুটা কমলেও আমি এখনও মার্কেট থেকে বড় ধরনের মানি এক্সিট দেখতে পাচ্ছি না, বরং বায়ার্স কিছুটা অপেক্ষার অবস্থানে রয়েছে। আর তৃতীয় বিষয় যেটা ছিল সেটা হচ্ছে সেক্টর রোটেশন। আমরা আগেই বলেছিলাম সব সেক্টর একসঙ্গে মুভ করবে না, এই সপ্তাহেও ঠিক সেটাই কিন্তু হয়েছে। টেক্সটাইল এখনও লিডারশিপ ধরে রেখেছে। ইঞ্জিনিয়ারিংয়ে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টর। ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিছু নির্বাচিত স্টকে বাইং ইন্টারেস্ট দেখা যাচ্ছে। অন্যদিকে ব্যাংকিং সেক্টরে কিছু স্টক ভালো করলেও পুরো সেক্টর এখনও নেতৃত্ব নেওয়ার মতো অবস্থানে পৌঁছায়নি। আমার কাছে এখন পর্যন্ত মার্কেট ট্রেন্ড চেঞ্জের কোনো পরিষ্কার সিগন্যাল কিন্তু আমি দেখতে পাচ্ছি না, বরং একটি শক্তিশালী র্যালির পরে হেলদি পুলব্যাক বলে আমার মনে হচ্ছে। আর আপ ট্রেন্ডের মধ্যে এই ধরনের পুলব্যাক কিন্তু খুবই স্বাভাবিক। তো এখন প্রশ্ন হলো, লং টার্ম পিকচার কি এখনও আগের মতো ইতিবাচক রয়েছে? চলুন উইকলি চার্টে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। উইকলি চার্টের দিকে তাকালে আমার কাছে বড় ছবিটি কিন্তু এখনও ইতিবাচক মনে হচ্ছে, কারণ হায়ার হাই এবং হায়ার লোয়ের ধারাবাহিকতা কিন্তু এখনও পুরোপুরি ভাঙেনি। এটি আপ ট্রেন্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরেকটি ইতিবাচক বিষয় হলো ডিএসিএক্স এখনও উইকলি 200 ইএমএ যেটা আমরা বলছিলাম সেটার অনেকটা উপরে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি, যা মিডিয়াম থেকে লং টার্ম ট্রেন্ডের জন্য ইতিবাচক। তবে আমি এখনই অতিরিক্ত বুলিশ হচ্ছি না, কারণ 5,900 থেকে 6,000 জোন এখনও কিন্তু শক্তিশালী রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সেখান থেকেই আমরা প্রফিট বুকিং দেখছি। আরেকটা বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ, এই সপ্তাহের উইকলি ক্যান্ডেল দেখাচ্ছে বায়ার্স কিছুটা চাপের মধ্যে থাকলেও লং টার্ম ট্রেন্ড এখনও ভাঙেনি। আমরা যদি ক্যান্ডেলটাকে একটু ভালো করে দেখি, বড় করে দেখলে অনেকটা টুইজার টপ ফরমেশনের মতো অনেকটা আমরা দেখতে পাচ্ছি। রিয়েল বডি দোনোটার একই রকম, যদিও আমরা টপটা কিন্তু একই লেভেলে হয়নি, হাইটা কিন্তু একই লেভেলে হয়নি, যে কারণে আমরা এটাকে টুইজার টপ বলতে পারছি না। যেমন এই লেভেলে এই টপে যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু টুইজার টপ ছিল, ঠিক আছে। এরপর আমরা টুইজার টপ কিন্তু একটা বেয়ারিশ ফরমেশন হিসেবে আমরা এটাকে দেখি। তো যাই হোক, এটা টুইজার টপ হয়নি, আর আমরা কিন্তু এখনও স্ট্রাকচারটা অনেক স্ট্রং দেখতে পাচ্ছি, আমরা যেটা বলছিলাম। তো আগামী সপ্তাহে প্রাইস অ্যাকশনই কিন্তু নির্ধারণ করবে মার্কেট আবার নতুন মোমেন্টাম পাবে নাকি আরও কিছুদিন কনসলিডেশনের মধ্যে থাকবে। তো আগামী সপ্তাহে আমাদের বিশেষ নজর থাকবে, প্রথম হচ্ছে 5,800 এবং এরপর যে লেভেলটা বলে আসছিলাম 5,630 থেকে 5,685 সাপোর্ট জোন, সেটা অক্ষুণ্ণ থাকছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং 5,900 লেভেলে কী ধরনের রিয়েকশান দেখাচ্ছে, আবার নতুন করে এই লেভেল টেস্ট করছে কি না, এবং এটা যদি এই লেভেলটাকে ভেঙে সেটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কি না। তো এগুলোর দিকে আমরা নজর রাখবো। তো উইকলি চার্টে
আমরা আমাদের মার্কেটে বড় ছবিটা দেখেছি, কিন্তু শর্ট টার্ম মোমেন্টাম বুঝতে হলে আমাদেরকে ডেইলি চার্টটা একটু দেখতে হবে। তো আমরা ডেইলি চার্টে চলে যাচ্ছি। আমরা যদি ডেইলি চার্টের স্ট্রাকচারটা যদি দেখি, আমরা কিন্তু প্রথমে যেটা দেখতে পাচ্ছি একটা ডাবল টপ ফর্মেশনের মতো, এম টপের মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেকলাইন ব্রিজ করে। কিন্তু আজকে আমরা দেখেছি জ্ঞান ফ্যানের একটা ইম্পর্টেন্ট লেভেল, সেটাও কিন্তু ভেঙে আজকে অনেকটা নিচে ক্লোজ করেছে, 5804-এ ক্লোজ করেছে। এখন ইমিডিয়েট সাপোর্ট হিসাবে 5760 থেকে 5800 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেল। এখানে কী ধরনের রিয়াকশন দেখাচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করবো। আর স্ট্রং লেভেল হচ্ছে 5630 থেকে 5685 যে লেভেলের কথা আমরা বলে আসছিলাম। তো এখনও স্ট্রাকচার বিচারে কিন্তু আমরা বুলিশ বলবো। ডেইলি স্ট্রাকচার কিন্তু এখনও ভাঙেনি। আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি যে একটা ইম্পর্টেন্ট লেভেল যদিও ভেঙেছে। আমরা জ্ঞানফ্যানের একটা ইম্পর্টেন্ট লেভেল যেটা নিয়ে কথা বলেছিলাম 5850-এর লেভেলটা ভেঙে 5804-এ এখন অবস্থান করছে। তো এখন দেখার বিষয় যেটা আবার ঘুরে দাঁড়াতে পারছি কিনা, এবং আমরা যেটা বলছিলাম 5800 সাপোর্টটা ধরে রাখতে পারছি কিনা সেটা দেখার চেষ্টা করব। এবং 5630 থেকে 5685 যে সাপোর্ট জোন যেটা আমরা বলে আসছিলাম বায়ার, সেটা ধরে রাখতে পারছি কিনা, এটাকে প্রোটেক্ট করছি কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। যদি এই সাপোর্ট জোন থেকে বায়ার্স আবার সক্রিয় হয়, তাহলে 5900 এবং 6000-এর রেজিস্ট্যান্স আবারও টেস্ট করার সম্ভাবনা কিন্তু তৈরি হবে। তবে যদি লিকুইডিটি আরও দুর্বল হতে শুরু করে, তাহলে মার্কেট কিছুদিন কনসলিডেশনের মধ্যেই থাকতে পারে। এখন পর্যন্ত আমরা প্রাইস অ্যাকশন এবং চার্ট নিয়ে কিন্তু বিস্তর আলোচনা করলাম, কিন্তু আমি সবসময় একটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেই, আর সেটা হচ্ছে মানি কোথায় ঢুকছে, টাকা কোথায় যাচ্ছে। কারণ অনেক সময় প্রাইস সাময়িকভাবে দুর্বল দেখালেও স্মার্ট মানি পুরো মার্কেট ছেড়ে কিন্তু চলে যায় না, বরং এক সেক্টর থেকে অন্য সেক্টরে কিন্তু ধীরে ধীরে স্থানান্তরিত হয়। তাই প্রাইসের পাশাপাশি লিকুইডিটি এবং মানি ফ্লো বোঝাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে লিকুইডিটি পালস, মার্কেট ব্রেথ, স্মার্ট মানি ফ্লো, সেক্টর রোটেশন এবং রিলেটিভ স্ট্রেংথ আমাদেরকে কী বার্তা দিচ্ছে। তো এখন পর্যন্ত আমরা প্রাইস অ্যাকশন নিয়ে আলোচনা করেছি, কিন্তু কোনো ট্রেন্ডের প্রকৃত শক্তি বোঝার জন্য আমি সবসময় আরেকটি বিষয় দেখি, সেটা হচ্ছে লিকুইডিটি। কারণ শুধু ইন্ডেক্স বাড়লেই আমি খুব বেশি এক্সাইটেড হই না, আমি দেখতে চাই সেই মুভের পেছনে মানি ফ্লো আসছে কি না। চলুন গত কয়েক সপ্তাহে লিকুইডিটি ট্রেন্ড একবার দেখে নেই। তো আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি গত কয়েক সপ্তাহে মার্কেট রিকভারির সঙ্গে লিকুইডিটি ধীরে ধীরে বেটার হচ্ছিল, কিন্তু এ সপ্তাহে সে ধারায় কিছুটা বিরতি দেখা গেছে। আমাদের ড্যাশবোর্ড অনুযায়ী মোট সাপ্তাহিক লেনদেন আগের সপ্তাহের তুলনায় প্রায় 25% কমেছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এই সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে আমরা টার্নওভার দেখতে পেয়েছি আজকে 938 কোটি টাকা। যদিও আমি এটিকে এখনই বড় ধরনের নেতিবাচক সংকেত মনে করছি না, কারণ দীর্ঘদিনের র্যালির পরে 5900 থেকে 6000 রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি প্রফিট বুকিং এবং কিছুটা অপেক্ষার মনোভাব মার্কেটে স্বাভাবিকভাবেই দেখা যায়। তবে এখন আগামী সপ্তাহে আমি সবচেয়ে বেশি নজর রাখবো বায়ার্স আবার সক্রিয় হয়ে লিকুইডিটি বাড়াতে পারছি কিনা। কারণ প্রাইসের পাশাপাশি লিকুইডিটিও যদি আবার শক্তিশালী হতে শুরু করে, তাহলে বর্তমান আপট্রেন্ড নতুন করে মোমেন্টাম ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু লিকুইডিটি কমেছে বলেই মার্কেট দুর্বল হয়ে গেছে এমন সিদ্ধান্তে এখনই পৌঁছানো ঠিক হবে না। কারণ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মানি পুরো মার্কেটে কিভাবে ছড়িয়ে পড়ছে। চলুন এবার মার্কেট ব্রেথ দেখে নেওয়া যাক। মার্কেট ব্রেথের দিকে তাকালে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে 57টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, অন্যদিকে 306টি কোম্পানির শেয়ারের দাম কিন্তু আজকে কমেছে, আর 20টি কিন্তু অপরিবর্তিত ছিল আমরা দেখেছি। তো প্রথম দেখায় সংখ্যাগুলো কিছুটা দুর্বল মনে হতে পারে, কিন্তু আমি এটিকে এখনই ট্রেন্ড রিভার্সাল হিসেবে দেখছি না। কারণ শক্তিশালী র্যালির পরে প্রফিট বুকিং হওয়া মার্কেটের জন্য খুবই স্বাভাবিক। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বায়ার্স পুরোপুরি মার্কেট ছেড়ে যায়নি, বরং বর্তমান মার্কেট একটি হেলদি পুলব্যাকের মধ্যে দিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহে বায়ার্স কত দ্রুত আবার ফিরে আসে সেটি মার্কেটের প্রকৃত শক্তি নির্ধারণ করবে। মার্কেট ব্রেথ আমাদের বলল মানি পুরো মার্কেটে কতটা ছড়িয়ে আছে। এবার দেখি স্মার্ট মানি আসলে কোন সেক্টরে বেশি গুরুত্ব দিচ্ছে, আমরা সেটা দেখার চেষ্টা করি। তো আমরা আস্তে আস্তে মার্কেট ম্যাপের দিকে একটু তাকাই। এই সপ্তাহে মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প আমার কাছে এখনও কিন্তু স্মার্ট মানি ফ্লো। আমি এখনও মার্কেট থেকে বড় ধরনের মানি এক্সিট কিন্তু দেখতে পাচ্ছি না, বরং এক সেক্টর থেকে অন্য সেক্টরে ধীরে ধীরে রোটেশন হচ্ছে সেরকম দেখতে পাচ্ছি। সবচেয়ে বেশি নজর কেড়েছে কিন্তু টেক্সটাইল সেক্টর, শার্প ইন্ডাস্ট্রিজ, এমএল ডাইং, ফেকদিল, ইটিএল, এগুলোর প্রাইস অ্যাকশন এবং ট্রেডিং অ্যাক্টিভিটি কিন্তু দেখাচ্ছে যে এই সেক্টর এখনও কিন্তু বায়ার্সের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর পাশাপাশি ফার্মাসিউটিক্যাল সেক্টরের কিছু নির্বাচিত স্টকেও কিন্তু আমরা বাইং ইন্টারেস্ট দেখতে পাচ্ছি। আর অন্যদিকে ব্যাংকিং সেক্টরে কিছু স্টক ধীরে ধীরে কিন্তু শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিলেও পুরো সেক্টর এখনও কিন্তু লিডার হয়ে ওঠেনি। আমার কাছে এটি একটি হেলদি মার্কেটের বৈশিষ্ট্য। স্মার্ট মানি এক জায়গায় কিন্তু স্থির থাকে না, বরং সুযোগ অনুযায়ী সেক্টর পরিবর্তন করে আমরা জানি। তাহলে প্রশ্ন হলো এই রোটেশনের সবচেয়ে বড় সুবিধা কোন সেক্টর পাচ্ছে। চলুন সেক্টর রোটেশন দেখে নেই।
পুরো সপ্তাহে চিত্র দেখলে একটি বিষয় কিন্তু পরিষ্কার, আর সেটা হচ্ছে সব সেক্টর কিন্তু একই গতিতে এগুচ্ছে না। টেক্সটাইল সেক্টর এখনও কিন্তু মার্কেটের লিডার। ইন্স্যুরেন্স সেক্টরেও কিন্তু ইতিবাচক অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। ইঞ্জিনিয়ারিং সেক্টর ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিছু নির্বাচিত স্টক ভালো করছে। অন্যদিকে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে কিছু উন্নতির ইঙ্গিত থাকলেও পুরো সেক্টর কিন্তু এখনও নেতৃত্ব নেওয়ার মতো অবস্থায় পৌঁছায়নি। তাই আগামী সপ্তাহে আমার সবচেয়ে বড় নজর থাকবে বর্তমান লিডারশিপ বজায় থাকছে কিনা, নাকি স্মার্ট মানি নতুন কোনো সেক্টরে রোটেশন শুরু করছে, সেটা দেখার চেষ্টা করব। তো সেক্টরের পিকচারটা দেখলাম, এবার দেখি লার্জ ক্যাপ মার্কেটকে কতটা সাপোর্ট দিচ্ছে। ডিসিএক্স ব্রড ইন্ডেক্স এবং ডিএস30 তুলনা করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি লার্জ ক্যাপ স্টক এখনও কিন্তু মার্কেটকে তুলনামূলকভাবে ভালো সাপোর্ট দিচ্ছে। অন্যদিকে মিড ক্যাপ এবং কিছু সিলেক্টেড গ্রোথ স্টকেও ধীরে ধীরে কিন্তু অংশগ্রহণ বাড়তে আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে এটি একটি ইতিবাচক পরিবর্তন, কারণ একটি হেলদি বুল মার্কেটে শুধু লার্জ ক্যাপ না, ধীরে ধীরে ব্রড মার্কেটও শক্তিশালী হতে শুরু করে। যদি আগামী সপ্তাহে এই পার্টিসিপেশন বজায় থাকে তাহলে বর্তমান ট্রেন্ড আবারও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে। এখন পর্যন্ত আমরা মার্কেটের ভেতরে চিত্র দেখলাম। প্রাইস, লিকুইডিটি, মার্কেট ব্রেথ, স্মার্ট মানি ফ্লো, সেক্টর রোটেশন এবং রিলেটিভ স্ট্রেংথ সব কিছুই বিশ্লেষণ করলাম। তো এখন চলে যাচ্ছি এই সপ্তাহের ভলিউম লিডার বোর্ডের দিকে। আমরা দেখতে পাচ্ছি PLFSL, এমএল ডাইং, শার্প ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ, এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভলিউম লিডার বোর্ডে জায়গা করে নিয়েছে। তো এই স্ট্রাকচার বিচারে আমি যে স্টকগুলো নিয়ে আজকে বিশ্লেষণ করব সেগুলো হচ্ছে শার্প ইন্ডাস্ট্রিজ, ETL, এমএল ডাইং, ফেকদিল, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস এবং মিডল্যান্ড ব্যাংক। তো আমরা বিশ্লেষণে চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে শার্প ইন্ডাস্ট্রিজ। তো শার্প ইন্ডাস্ট্রিজে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা ডেইলি টাইম ফ্রেমে অ্যানালাইসিসটি শেয়ার করেছি। জ্ঞানফেনের একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে আমরা দেখতে পাচ্ছি রিজেকশন ফেস করছে এবং ওই লেভেলেই কিন্তু ক্লোজ করেছে, 35-30-এ ক্লোজ করেছে এবং ফিব এক্সটেনশন একটা ইম্পর্টেন্ট লেভেল এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি এই লেভেলকে ভেঙে যদি এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে সেক্ষেত্রে একটা লেভেল ইম্পর্টেন্ট হবে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট লেভেল। আমি যেটা বলছি ভেতরে মাঝামাঝিতে কিন্তু অনেকগুলো লেভেল রয়েছে, আমি শুধু ইম্পর্টেন্ট লেভেলগুলোর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। 42 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। আর ইমিডিয়েট আমরা যদি এখান থেকে যদি রিজেকশন ফেস করে সেক্ষেত্রে আমরা যদি সাপোর্টটা দেখার চেষ্টা করি, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে 30 এবং সেটার নিচে যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 27 টাকা 80 পয়সা। এরপরে ETL, ইভেন্টস টেক্সটাইল লিমিটেড, একটা অ্যাসেন্ডিং চ্যানেলে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে একদম আপার ব্যান্ডে গিয়ে কিন্তু রিজেকশন ফেস করেছে, এখন কিন্তু একটা কনসলিডেশনের কথা বলেছি। এখন কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে 14, আর আমরা উপরে দেখার চেষ্টা করব 1460কে ভেঙে উপরে দাঁড়াতে পারছি কিনা। যদি দাঁড়াতে পারে সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট লেভেল হবে 16। তো আমরা এগুলো দেখার চেষ্টা করব যে কী হচ্ছে আগামী সপ্তাহে, কী ধরনের রিয়েকশান দেখাচ্ছে আমরা দেখার চেষ্টা করব। এরপর হচ্ছে এমএল ডাইং। এমএল ডাইংয়ে আমরা যেটা বলছিলাম একটা 15 লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল, সেটার উপর কিন্তু অ্যাকসেপ্টেন্স ধরে রেখেছে এই সপ্তাহে। তো আমি এটাকে পজিটিভভাবে দেখছি। পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি 18 লেভেল। তো এখন দেখার যাক যে পরের সপ্তাহে সেখানে যেতে পারছি কি না। এখন সাপোর্ট হিসেবে আমরা ওয়াচ করব 15 থেকে 15-20-এর লেভেলটাকে। এরপরে ফেক দিল। তো ফেক দিলেও আমরা একটা ইম্পর্টেন্ট লেভেলে গিয়ে দেখেছি ক্লোজ করেছে 26 টাকা 70 পয়সা, একটা ইম্পর্টেন্ট লেভেল হিসেবে আপনাদেরকে শেয়ার করেছিলাম। সেখানে কিন্তু ক্লোজ করতে আমরা দেখেছি এই সপ্তাহে। তো এখন এই লেভেলকে ভেঙে যদি এটুকু দাঁড়াতে পারে, এরপরের লেভেল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 28 টাকা থেকে 28.60 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। তো এটাও কিন্তু এগুলো কিন্তু বুলিশ রয়েছে, স্ট্রাকচার কিন্তু বুলিশ রয়েছে আমরা যেগুলো আলোচনা করছি এখন পর্যন্ত। এরপরে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, এটাও কিন্তু স্ট্রাকচার বুলিশ রয়েছে। একটা ইম্পর্টেন্ট লেভেল এখানে ছিল যেটাকে ভেঙেছে 1880 লেভেলকে ভেঙে এখন কিন্তু 1930-এ ক্লোজ করেছে। এর পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল যদি আমরা বলতে যাই সেই ক্ষেত্রে প্রথম হচ্ছে 20 লেভেলটাতে আমরা ওয়াচ করবো এটাকে ভাঙতে পারছি কিনা। এরপর 24-এর একটা লেভেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লেভেল হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর সাপোর্ট হিসেবে আমরা এখানে ওয়াচ করব 18 থেকে 18.5 লেভেলটাকে, এটার উপর ধরে রাখতে পারছি কিনা সেটা আমরা কিন্তু দেখার চেষ্টা করব। ঠিক আছে, আমরা যারা হোল্ড করতে চাই তাদের উদ্দেশ্যে বলছি। আর আজকের আলোচনার শেষ যে স্টক সেটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। তো আমি কিন্তু ব্যাংকিং সেক্টর নিয়ে বলছিলাম যে এটার দিকে আমাদের নজরদারি বাড়াতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং স্টকের ভেতর কিছু কিছু স্টকে কিন্তু আমরা স্মার্ট মানির আমরা আগ্রহ কিন্তু লক্ষ্য করছি এখন। তো আমি এখানে কিন্তু 2150 একটা ইম্পর্টেন্ট লেভেল বলেছিলাম, এই সপ্তাহে ক্লোজটা করেছে 1880 এবং পজিটিভ দেখতে পাচ্ছি EMA 2050-র উপরে অবস্থান করছে। এবং এটাও বলেছিলাম 1460 থেকে 1550 লেভেলে যারা এন্ট্রি নিয়েছেন একটা সেভ এন্ট্রি হিসেবে দেখছি, এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখছি। তো এখন দেখা যাক 2150 পর্যন্ত পৌঁছাতে পারি কিনা, এবং যেটা বলেছি আগামী সপ্তাহে সেক্টর জুড়ে অংশগ্রহণ বাড়ছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এই ছিল এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ভলিউম লিডার।
আমার কাছে এখন একটি বিষয় বেশ পরিষ্কার, আর সেটা হচ্ছে স্মার্ট মানি এখনও পুরো মার্কেট ছেড়ে যাচ্ছে না, বরং এক সেক্টর থেকে অন্য সেক্টরে ধীরে ধীরে রোটেশন করছে। টেক্সটাইল এখনও নেতৃত্বে রয়েছে, ইন্স্যুরেন্স ইতিবাচক রয়েছে, ইঞ্জিনিয়ারিং ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, আর ব্যাংকিং এবং ফার্মাসিউটিক্যালসের কিছু নির্বাচিত স্টকে আমরা কিন্তু আগ্রহ বাড়তে দেখতে পাচ্ছি। এখন সবশেষে দেখে নেওয়া যাক আগামী সপ্তাহে আমি কোন বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি নজর রাখব। প্রথমত 5,800 লেভেল সাপোর্ট হিসেবে কাজ করে কি না, দ্বিতীয়ত 5,630 থেকে 5,685 যে সাপোর্ট জোন যেটা বলছিলাম বায়ার্স ধরে রাখতে পারছি কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব, তৃতীয়ত 5,900 রেজিস্ট্যান্স আবার টেস্ট হয় কিনা, আর চতুর্থত 6,000-এর সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্সের কাছে বায়ার্স কতটা শক্তিশালী থাকে, আর পঞ্চম যেটা লিকুইডিটি আবার বাড়ে কিনা এবং স্মার্ট মানি নতুন কোনো সেক্টরে রোটেশন শুরু করছি কিনা, আর 6 নম্বর হচ্ছে মার্কেট ব্রেথ আবার বেটার হচ্ছে কিনা। কারণ একটি শক্তিশালী আপট্রেন্ড দীর্ঘ সময় ধরে টিকে থাকতে হলে শুধু ইন্ডেক্স বাড়লেই কিন্তু হয় না, ব্রড মার্কেট পার্টিসিপেশনও ধীরে ধীরে বাড়তে হয়। আর সবশেষে আজকে যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর মধ্যে কোনগুলো ফলো থ্রু বাইং পায় আর কোনগুলো হেলদি কনসলিডেশনে যায়, সব মিলিয়ে আমার কাছে বর্তমান মার্কেট পিকচার এখনও কিন্তু গঠনমূলক। তবে আগামী সপ্তাহে বায়ার্সের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন ধরে রেখে নতুন করে বাইং মোমেন্টাম তৈরি করা। আমার কাছে দীর্ঘমেয়াদী মার্কেট স্ট্রাকচার এখনও ইতিবাচক, তবে স্বল্প মেয়াদে প্রাইস অ্যাকশন, লিকুইডিটি এবং মার্কেট ব্রেথ আগামী সপ্তাহের দিক নির্দেশনা নির্ধারণ করবে। ধন্যবাদ সবাইকে।